হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ক্লাস 10-এর ফিজিক্সের চ্যাপ্টার 13, যেটাকে বলা হচ্ছে যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বা বলা হয় ম্যাগনেটিক এফেক্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট। তো এবং তোমরা জানোই ক্লাস 9-এর আমরা এনসিইআরটি কমপ্লিট করেছি, যেটা সম্পূর্ণ বাংলায় ছিল। সেখানে আমরা ফিজিক্স কমপ্লিট করেছি, কেমিস্ট্রি কমপ্লিট করেছি, বায়োলজি কমপ্লিট করেছি, এবং আজকের আমরা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার শুরু করছি, যেটা আমাদের ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার। ফিজিক্সের একটা চ্যাপ্টার হয়ে গেছে, চ্যাপ্টার 12, যেখানে আমরা ইলেকট্রিসিটি নিয়ে বলেছি। আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 13, যেখানে আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বা ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট নিয়ে পড়ব। আর মোটামুটি আমাদের ক্লাস 9-এর সমস্ত চ্যাপ্টার্স এবং তার এক্সাম্পলার কমপ্লিট করা হয়ে গিয়েছে, এবং সবগুলো টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফগুলো আপলোড করা আছে, এবং সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। বিশেষ করে এক্সাম্পলার যেটা হয়, যেটা এনসিইআরটির কোশ্চেন বুকলেট হয়, বলা হয় এক্সাম্পলার, সেইটাকে এক্সাম্পলার, এবং সেটাকে তোমরা যতক্ষণে যে এর কোশ্চেন, মানে এই এক্সাম্পলার কোশ্চেন বুক সমস্ত কিছুই আমরা কমপ্লিট করেছি এবং তার ডিটেলসে গিয়ে ডিসকাশন করেছি। আর রেলওয়ে যে আপকামিং যে এক্সামিনেশনগুলো আসতে চলেছে, যেমন এএলপি, টেকনিশিয়ান, জেই, এনটিপিসি, আরপিএফ, এসআই এবং কনস্টেবল, প্যারামেডিক্যাল, গ্রুপ ডি, এই সব কটা এক্সামের জন্যই মোটামুটি কিন্তু এই ভিডিওগুলো এফেক্টিভ, এবং অনলি ফর সায়েন্সের জন্য চেষ্টা করছি যতটা ডিটেলসে গিয়ে পড়ানো যায়, কারণ কোশ্চেন্স কিন্তু এনসিইআরটি বই থেকে আসবে এবং টু দ্য পয়েন্ট আসবে, সেই জন্য টু দ্য পয়েন্ট ডেপথে গিয়ে আমরা পড়ানোর চেষ্টা করছি। আর যাতে, এবং এছাড়াও আমরা কনসেপ্টের উপরে এক্সট্রা কোশ্চেন্সের ক্লাস ডিসকাশন করব, যেগুলো পিওয়াইজ কিউ হিসাবে আমরা সেকশন ওয়াইজ ভাগ করে চ্যাপ্টার ধরে ধরে আমরা সেটাকে ডিসকাশন করব, যেখানে বিভিন্ন ফিজিক্সের নিউমেরিক্যালসগুলো থাকবে, যেখান থেকে কোশ্চেন আসবে এবং ওই টাইপসেরই কোশ্চেন আসবে যেগুলো করাবো। সুতরাং তোমরা আশা করি ভিডিওগুলো দেখবে এবং শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। প্রথম জিনিসটা যেটা বলা হচ্ছে যে লেট স্টার্ট, যে তড়িৎ বিষয়ক পূর্ব, মানে আগের চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 12-এ আমরা ইলেকট্রিসিটিতে আমরা কী পড়েছি, যেখানে বলেছি যে মানে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সম্পর্কে আমরা জেনেছি, এবং আজকের আমরা জানবো যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, যে একটা যেখানে ব্যাটারি বা তড়িৎ কোষ, এটা হলো যতক্ষণে যে তড়িৎ শক্তির উৎস, তার সোর্স, এবং যদি এই তড়িৎ কোষের অভ্যন্তরে সংঘটিত কেমিক্যাল বিক্রিয়া অথবা এদের দুটো মেরুর যে পোটেনশিয়াল ডিফারেন্স হয়, মানে একটা সেলের বা একটা কেবেলের যখন পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, যেটা এক বা একাধিক রোধের সাথে কানেক্টেড থাকে, এবং তার মধ্য দিয়ে যখন ইলেকট্রিক প্রবাহ হয়, কারেন্টের ফ্লো হয়, তার জন্য সেই তড়িৎ প্রবাহকে বজায় রাখতে কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়, এবং সেই শক্তির সময়ের সাপেক্ষে যখন ব্যয় হয়, তখন উৎপন্ন হয় তাপ, এবং সেটাকে বলা হয় জুলের সূত্র। এবং এই জুলের সূত্রটা কী ছিল এরকম: H=I²RT, এবং এটাকেই তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলা হয়। এই জুলের সূত্রটাকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলা হয়। আজকের আমরা যেটা করব সেটা হলো ম্যাগনেটিক এফেক্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট, যে কারেন্ট প্রবাহের জন্য কোনো ম্যাগনেটের যে মানে কোনো একটা পরিবাহীর চারদিকে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় বা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, তার জন্য যদি সেখানে কোনো চুম্বক রাখা হয়, তার ডিরেকশন চেঞ্জ হয়, এবং সেইটা নিয়ে আমরা ডিটেলসে ঢুকবো। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হতে চলেছে ফিজিক্সে। তো চেষ্টা করবো যতটা ডিপে গিয়ে পড়ানো যায়, যেখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা সলভ করতে পারো, সেই কনসেপ্টের উপরেই আমরা কাজ করব। তাহলে চলো ভিডিওটা আরও কন্টিনিউ করি। তো এইবারে আমরা যেটা এন্ট্রি করছি সেটা হলো আমরা ম্যাগনেটের দিকে এন্ট্রি করছি, এবং সেই ম্যাগনেটের বেসিকটা কি, যে ইলেকট্রিসিটি, মানে আমরা কারেন্ট চালিয়ে
তার চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র কোনো একটা পরিবাহী রয়েছে, ঠিক আছে। এই পরিবাহীর চারদিকে এই পরিবাহী আছে এবং এখানে কারেন্ট চালানো হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ যাবে, এবং তার জন্য তার চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি, এবং এই চৌম্বক ক্ষেত্রের জন্য যেটা উত্তর মেরুটার বিক্ষেপ ঘটে, ডান দিক বা বাম দিক এরকম বিক্ষেপ ঘটবে। এবারে সেটা কখন কোন দিকে হবে, সেটা ক্লকওয়াইজ হলে, মানে যখন ইলেকট্রিক ফ্লো ক্লকওয়াইজ হলে, অথবা কোন দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হবে, সেটা নিয়ে আমরা ডিটেলসে দেখবো। তাহলে এখানে প্রথমে বলা হয়েছে যে এই 13.1 যে ছবিটা আছে, সেখানে বলা হচ্ছে একটা ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ফলে চৌম্বক শলাকার বিক্ষেপ হয়। তো এখানে আমরা ধরে নিচ্ছি এটা মোটা তামার তার আছে, এই তারটিকে তড়িৎ বর্তনীর এক্স এবং ওয়াই প্রান্তে দুটো বিন্দুর মধ্যে আমরা স্থাপন করেছি। এখন এক্স ওয়াই এই তারটা কাগজের তলের সঙ্গে লম্বভাবে রাখা হয়েছে। যে এক্স ওয়াই যে তলটা আছে, এই তারটা আছে, সেটাকে কাগজের সাথে লম্বভাবে রাখা হয়েছে। এটা একটা কাগজ আছে, এবিসিডি একটা কাগজ, এর সাথে লম্বভাবে রাখা হয়েছে এবং একটা ছোট কাঁটা কম্পাসকে এখানে রাখা হয়েছে, এবং শলাকাটা অবস্থানকে আমরা দেখছি এবারে এই অবস্থায়। এবারে এই যে প্লাগ আছে, প্লাগের চাবি ঢুকিয়ে বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে দেওয়া হলে দেখা যাবে যে কম্পাসের শলাকার পরিবর্তন হচ্ছে। এখন কি দেখা যাবে, যে শলাকাটা বিক্ষিপ্ত হয়েছে, কোন দিকে বিক্ষিপ্ত হয়েছে সেটা আমরা কী করে জানবো? যে এই শলাকাটা বিক্ষিপ্ত হওয়ার পেছনে একটা কারণ থাকছে। সে কারণটা কি? সেটা হলো যে তামার তারটিতে তড়িৎ প্রবাহের দরুন একটা চৌম্বক প্রভাব সৃষ্টি হয়েছে, এবং তড়িৎ এবং চুম্বকত্ব এর সাথে আমরা বলতে পারি যে, মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে এই তামার তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, যেটা তড়িৎ এবং চুম্বকত্ব পরস্পরের সম্পর্কিত। ওকে, তাহলে বিপরীত ক্রমে একটা গতিশীল চুম্বকের জন্য সম্ভাব্য বৈদ্যুতিক প্রভাবও হতে পারে, এবং সেটাও আমরা এই অধ্যায়ে চৌম্বক ক্ষেত্র এবং পরের দিকে দেখব। এটা পরে যাচ্ছি, আগে এটা আমরা দেখে নিই যে তার মানে কারেন্ট যাচ্ছে, তার জন্য যে চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখন এই ব্যাপারটাকে কীভাবে ব্যাখ্যা দিচ্ছে, চৌম্বক ক্ষেত্র এবং এই তড়িৎ চুম্বকীয় প্রভাব, যে তড়িৎ চুম্বকত্ব তড়িৎ প্রবাহের চৌম্বক, মানে তড়িৎ চুম্বক ও তড়িৎ প্রবাহের চুম্বকীয় প্রবাহের উপর, মানে তড়িৎ চুম্বক ও তড়িৎ প্রবাহের চুম্বকীয় প্রভাবের নীতির উপর প্রতিষ্ঠিত হয় বৈদ্যুতিক মোটর সমূহ, যেগুলো গতিশীল চুম্বকের, ওটা অ্যাকচুয়ালি গতিশীল চুম্বকের ক্ষেত্রে হচ্ছে। এটা আমরা চুম্বক আগে তৈরি করছি, তারপরে চুম্বকের গতিশীলটা হবে পরবর্তীকালে। তো এখানে জিনিসটা যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড। তিনি এই তড়িৎ চুম্বকত্ব আবিষ্কার করেছেন, যাকে বলা ইলেকট্রোম্যাগনেট বা ম্যাগনেটিক এফেক্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট। এটা তিনি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওরস্টেড ছিল একজন খ্রিস্টান, এবং তিনি ওই জার্মান ছিলেন সম্ভবত, হ্যান্স ক্রিস্টান, এবং তিনি 1820 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন। এবং তিনি আবিষ্কার করেছিলেন কি, যে একটা তড়িৎবাহী কোনো ধাতব তারের কাছে একটা কম্পাস রাখলে চুম্বক শলাকাটা বিক্ষেপ হচ্ছে, এবং এই পর্যবেক্ষণের মাধ্যমে ওরস্টেড দেখান যে তড়িৎ এবং চুম্বকত্ব পারস্পরিক সম্পর্কযুক্ত। এবং এই পরবর্তীকালে তার গবেষণা থেকে রেডিও, টেলিভিশন এবং তন্তু আলোক বিজ্ঞানের মতো প্রযুক্তিসমূহ সৃষ্টি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে তড়িৎবাহী ধাতব তারের কাছে কম্পাসের বিক্ষেপটাই অ্যাকচুয়ালি এদের কারণ। তো সেই জন্য নাম দেওয়া হয়েছে এই চৌম্বক ক্ষেত্রের নাম দেওয়া হয়েছে ওরস্টেড। এই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের এককটার নাম দেওয়া হয়েছে ওরস্টেড। এখন এটার আমরা ডিটেলসে যাবো যে চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্ররেখাটা কী বলা হচ্ছে, যেটাকে বলা হয় যে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক লাইন। তাহলে এখানে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কি, যে একটা চুম্বকের চারপাশে একটা চুম্বকের চারপাশে যে অঞ্চলে চৌম্বকীয় বলকে শনাক্ত করা যায়। ধর একটা চুম্বক আছে, এর চারপাশে যে অঞ্চলে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এবার এখানে দেখা যাচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এবার কোন দিক থেকে কোনটা সৃষ্টি হচ্ছে সেইটা আমরা দেখব। যে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে একটা চুম্বকের চারপাশে যে একটা চুম্বক রয়েছে, এই চারপাশে একটা অঞ্চল আছে যেখানে চুম্বক বল অনুভব করা যায়, একে বলা হয় চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বলা হয়। এবারে এর একটা নির্দিষ্ট মান আছে এবং একটা নির্দিষ্ট অভিমুখ আছে।
একটা নির্দিষ্ট মান আছে এবং একটা নির্দিষ্ট অভিমুখ আছে, এবং সেটা কীরকম, এটা ভুল আঁকা হয়েছে সম্ভবত, কারণ উত্তর থেকে দক্ষিণ দিকে সবসময় বাইরের দিকে থাকবে। উত্তর থেকে দক্ষিণ দিকে যেটা হবে সেটা সবসময় বাইরের দিকে থাকবে। এটা আরেকবার আমরা আঁকি, যেটা এইটা সবসময় মানে উত্তর থেকে দক্ষিণ দিকে হবে, আর এটা সবসময় ভিতর দিকে যেটা থাকবে সেটা দক্ষিণ থেকে উত্তর দিকে হবে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে এই দুটো কনসেপ্টের উপরেই কোশ্চেন দেয় যে চুম্বক শলাকার মূল কোন দিক থেকে কোন দিকে হয়। এটা সর্বদা, মানে এটা সর্বদা বাইরে যেটা থাকবে সেটা নর্থ টু সাউথের দিকে থাকবে, এই চুম্বক ক্ষেত্রের অভিমুখটা। মানে উত্তরে থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে শেষ হবে। এই যে উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণে শেষ হয়েছে, উত্তরে শুরু হয়ে দক্ষিণে শেষ হয়েছে, উত্তরে শুরু হয়ে দক্ষিণে শেষ, এইটা। এবার যখন চুম্বকের ভিতরে যেটা হবে সেটা যতক্ষণ দক্ষিণ মেরু থেকে, এই যে যেটা ভিতরে হচ্ছে, তার মানে এটা অনলি ভিতর দিক থেকে যাচ্ছে, এটা কিন্তু একে অপরকে কখনো ক্রস করবে না, এবং সেটাই আমরা এখানে দেখব। এটা কিন্তু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হবে, মানে এটা যেহেতু ভিতর দিয়ে যেটা যাবে, যে চুম্বক ক্ষেত্র রেখাটা যাবে সেটা দক্ষিণ থেকে উত্তর দিকে হবে। এই দুটো দিয়ে কিন্তু কোশ্চেন আসবে। আগেরবারও এসেছিলো এখান থেকেই, এই লাইন তুলেই কোশ্চেন এসেছিলো। সেটা যখন আমরা কোশ্চেন পড়াবো, যখন আমরা ডিটেলসে গিয়ে আরও কোশ্চেন দেখবো পিওয়াইকিউস, তখন সেটা নিয়ে ব্যাখ্যা করব। তো এখানে তাহলে আমরা এবারে দেখি বইতে কি বলছে, যে একটা চুম্বকের, একটা দণ্ডচুম্বকের কাছে একটা কম্পাস আনলে চুম্বক শলাকাটা বিক্ষেপ হয়, এবং এই ঘটনার সঙ্গে পরিচিত। তার মানে দণ্ডচুম্বক আছে, তার কাছে একটা কম্পাস আনলে, এখন এই কম্পাস শলাকা হলো প্রকৃতপক্ষে একটা ছোট চুম্বক। ওকে, কম্পাস শলাকার প্রান্তগুলো মোটামুটি উত্তর দক্ষিণমুখী থাকে, একদম ঠিক আছে। উত্তর অভিমুখী প্রান্তটিকে উত্তর সন্ধানী মেরু বলা হয়, মানে ও সবসময় উত্তর দিকে মুখ করে থাকবে, আর দক্ষিণ অভিমুখী মেরু মানে প্রান্তটিকে দক্ষিণ সন্ধানী মেরু বলা হয়। কাজেই বিভিন্ন কাজের মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করি যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। এটা তো তোমরা জানোই, এটা তো সেই ছোটোবেলা থেকে পড়ে আসছো, বিভিন্ন যে চুম্বক নিয়ে যখন খেলা করতে তখনও জানতে, যে চুম্বকের উত্তর সমমেরু, যদি উত্তর মেরু পরস্পরকে বিকর্ষণ করবে, বা দুটো বিপরীত মেরু পরস্পরকে অ্যাট্রাকশন করে, ঠিক আছে, মানে আকর্ষণ করে। এইবার যেটা যাচ্ছি আমরা, যে এইটা, যে এখানে একটা ওই দণ্ডচুম্বক রাখা হয়েছে, নিয়ে লোহার কুচি রাখা হয়েছে, এবং যেখানে লোহার কুচি বড় সেগুলোকে যখন ছেড়ে দেওয়া, মানে যখন সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে চারদিকে সেটা মানে সুসজ্জায় সজ্জিত হয়ে যাচ্ছে। এবং এই লোহার কুচিগুলো কেন সজ্জিত সেটা নিয়ে আমরা দেখব। যে এই যে চুম্বকটা চারপাশে একটা, তাহলে মানে চুম্বক থাকলেই তার চারদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং যার মানে এফেক্টটাই এই লোহার কুচি দিয়ে আমরা ব্যাখ্যা করবো। যে বলা হয় যে চুম্বকটার চারপাশে অঞ্চলে এই চুম্বক ক্ষেত্র লক্ষ্য করা যায়, বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে লক্ষ্য করা যায়। ওকে, ম্যাগনেটিক ফিল্ডকে লক্ষ্য করা যায়। যেখানে আমরা কি দেখছি, লোহার কুচিগুলো একটা বল একটা অনুভব করে, এবং এই বলটার জন্য লোহার কুচিগুলো একটা সজ্জায় সজ্জিত হয়। একটা চুম্বকের চারপাশের অঞ্চলে যেখানে চৌম্বকীয় বলকে শনাক্ত করা যায়, সেখানেই চৌম্বক ক্ষেত্র আছে বলে ঠিক ধরা হয়। সেই জন্যই লোহার কুচিগুলো নিজেদের মতো সজ্জিত করে চৌম্বক ক্ষেত্র রেখাকে প্রদর্শন করে। একটা দণ্ডচুম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্র রেখার পাওয়ার উপায়, এটা ডিটেলস জানার দরকার নেই, এটা ওই একটা ছোটো চুম্বক পথ নিয়ে তাকে দেখানো হয়েছে। তার মানে আগে আমরা এখানে কী দেখলাম, এখানে আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক লাইন্স কীরকমভাবে কাজ করছে। ম্যাগনেটিক ফিল্ডস কী হলো, চুম্বকের চারিদিকে ম্যাগনেটিক ফিল্ডস তৈরি হচ্ছে, এবং লাইন্সগুলো কি, লাইন্সগুলো একে অপরকে ওই মানে মানে লাইন্স মানে যেগুলোকে বলে চুম্বক ক্ষেত্ররেখা, দুটো ক্ষেত্ররেখা, মানে এরা এই যে এটা সম্পর্কে আরেকটু বলে দিই, যে এই দুটো ক্ষেত্ররেখা কখনো একে অপরকে ছেদ করবে না, সেটা ভিতরের দিকে হোক বা বাইরে। দুটো ক্ষেত্ররেখা বা লাইন্স কখনো একে অপরকে ছেদ করবে না। আপেক্ষিক ঘনসন্নিবেশের মাত্রায় চৌম্বক ক্ষেত্র, এদেরকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হিসেবে, ক্ষেত্ররেখা কখনোই একে অপরকে ছেদ করবে না। যেটা বাইরে থাকছে সেটা তার মুখ উত্তর থেকে দক্ষিণ দিকে, যেটা ভিতরে যাবে তার মুখ দক্ষিণ থেকে উত্তর দিকে। ব্যাস, হয়ে গেল এখান থেকে। তাহলে চুম্বক ক্ষেত্র এবং ক্ষেত্ররেখা সম্পর্কে থাকলাম। এবার এখান থেকে আমরা দেখলাম কি ওই চুম্বক ক্ষেত্রগুলো কীভাবে কাজ করছে। এইবারে যেমন এখানে একটা করা হয়েছে, যে এই কম্পাস শলাকার সাহায্যে একটা চৌম্বক ক্ষেত্ররেখা কম্পন করা হয়েছে, সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে মুখ করে আছে, ঠিক আছে। এই যে রেখাগুলোকে সাজানো হয়েছে এরকমভাবে,
যে দণ্ডচুম্বকের চারপাশে ক্ষেত্ররেখা, এটা সবসময় যেটা বাইরে আছে সবসময় উত্তর থেকে দক্ষিণ দিকে, আর যেটা ভিতর দিকে দিয়ে যাচ্ছে সেটা সবসময় দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে, সেই জন্য মুখ করে আছে এরকমভাবে। তো এখানে এখানে ব্যাপারটা কিরমভাবে ব্যাখ্যা করা হচ্ছে, চুম্বক ক্ষেত্র হলো একটা ম্যাগনেটিক ফিল্ড হলো একটা রাশি যার মান অভিমুখ দুই আছে, মানে এটা একটা ভেক্টর রাশি। চুম্বক ক্ষেত্রে কম্পাস শলাকার উত্তর মেরু যে অভিমুখে গমন করে চুম্বক ক্ষেত্রের অভিমুখ সেটাই হয়ে থাকে। কাজেই রীতি অনুযায়ী ক্ষেত্ররেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয়, দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আর চুম্বকের ভিতরে ক্ষেত্ররেখাগুলো, এই যেটা বলা হচ্ছে ভিতরে যে ক্ষেত্ররেখাগুলো, সেটা দক্ষিণ মেরু থেকে হয়ে উত্তর মেরু যায়। কাজে চুম্বক রেখাগুলো একটা বদ্ধ রেখা, ক্ষেত্ররেখাগুলো একটা বদ্ধ রেখা, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, সেটাই চুম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করছে, আর ভিতরের দিকে রেখাগুলো দক্ষিণ দিকে উত্তর মেরুর দিকে যাচ্ছে। কাজেই চুম্বক ক্ষেত্ররেখা হলো বদ্ধ রেখা। তো এই ক্ষেত্ররেখাগুলো আপেক্ষিক ঘনসন্নিবিষ্টতার মাত্রা দিয়ে চুম্বক ক্ষেত্র প্রাবল্য দেখানো হয়। এই ক্ষেত্ররেখাগুলোর সংখ্যা যত বেশি হয়, সেই আপেক্ষিক এই যে ঘনসন্নিবিষ্টতার মাত্রা দিয়েই চুম্বক ক্ষেত্র প্রাবল্যকে মাপা হয় বা দেখানো হয়। যেমন ক্ষেত্ররেখাগুলো ঘনসন্নিবিষ্ট যেখানে ক্ষেত্ররেখা ঘনসন্নিবিষ্ট, সেখানে রাখা অন্য চুম্বকের মেরুর উপর ক্রিয়াশীল বলটা বৃহত্তর বা শক্তিশালী। তাহলে যেখানে ক্ষেত্ররেখাগুলো ঘনসন্নিবিষ্ট, সেখানে রাখা অন্য একটা চুম্বকের মেরুর উপর ক্রিয়াশীল বলটা অনেক বেশি শক্তিশালী, এবং দুটো ক্ষেত্ররেখা পরস্পর কখনোই ছেদ করবে না, এই যে পয়েন্টটা বলছিলাম। এবং এটাই তবে বোঝা যায় ছেদবিন্দুতে কম্পাসটা দুটো অভিমুখ থাকবে, যা সম্ভবত ওটা ওই ব্যাখ্যাটা দিয়ে বলছিল আর কি। তার মানে আমরা এখান থেকে কী পয়েন্ট পেলাম, এখান থেকে পয়েন্ট পেলাম এটাই, চৌম্বক ক্ষেত্ররেখা একটা ভেক্টর রাশি যার মান অভিমুখ দুই আছে, এবং ক্ষেত্ররেখাগুলো যতক্ষণ যে চৌম্বক ক্ষেত্রে কম্পাস শলাকার উত্তর মেরু যেদিকে, মানে একটা উত্তর মেরু যে উত্তর মেরু যে অভিমুখে গমন করে সেটাকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হিসেবে ধরা হয়। কাজেই প্রচলিত রীতি অনুযায়ী ক্ষেত্ররেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? দেন এটাও আমরা দেখলাম যে চুম্বকের ভিতরে যে ক্ষেত্ররেখা থাকে সেটার মুখ দক্ষিণ মেরু থেকে শুরু হয়ে উত্তর মেরুর দিকে থাকে, কাজে এটা একটা বদ্ধ রেখা হিসেবে কাজ করে, এবং ক্ষেত্ররেখাগুলোর আপেক্ষিক ঘনসন্নিবিষ্টতার মাত্রা দিয়ে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যকে দেখানো যায়। হয়ে গেল এই পর্যন্ত ক্লিয়ার? এবং সেখানে ক্ষেত্ররেখাগুলো ঘনসন্নিবিষ্ট থাকে, তারা একে অপরে কখনো ছেদই করে না। এবং এটা দিয়ে আমরা মানে ক্লিয়ার করলাম। এখানে একটা জিনিস জানার দরকার, সেটা হলো যে একক, ইউনিট। তো এই চৌম্বক ক্ষেত্রের মানে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের একক, এসআই একক হলো, এসআই একককে বলা হয় টেসলা, বা বলা হয় ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। আর সিজিএস এর একক হলো, বলা হয় গাউস বলা হচ্ছে GAUS, গাউস। এখন এই টেসলা আর গাউসের মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কটা হলো এরকম: 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁻⁻4 গাউস। তার মানে আমরা এটাই দেখলাম যে 1 টেসলা বলতে আমরা বুঝছি এটাই, একক ক্ষেত্রফলের উপর কাজ হচ্ছে না, সুতরাং এরকম হবে সম্পর্কটা নিউটন বাই অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। এটা হলো এর মাত্রা, মানে এই ইউনিট আর কি, যেটাকে আমরা ওয়েবার বা মিটার স্কোয়ার বলছি, নিউটন বাই অ্যাম্পিয়ার বা মিটার স্কোয়ার। এরপরে আমরা দেখছি যে তার মানে এখান থেকে আমরা এই সম্পর্কটা পেয়ে গেলাম, যে এর মাত্রাও পেয়ে গেলাম চুম্বক ক্ষেত্র। এবারে দেখবো যে একটা তড়িৎ পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র, যে একটা তড়িৎবাহী পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো একটা ধাতব পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ পরিবাহীর চতুর্দিকে একটা, মানে যখন একটা ধাতব পথের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন তার চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং উৎপন্ন ক্ষেত্রের অভিমুখকে আমরা এখান থেকে দেখবো যে অ্যাকচুয়ালি যে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা বলতে পারি এরকম, ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, কোন দিকে কাজ করবে ম্যাগনেটিক ফিল্ডটা, যখন তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের এই ডিরেকশন জানার জন্য একটাই ফর্মুলা কাজ করে, সেটা হলো যে যেমন এইটা বলা হচ্ছে যে একটা বর্তনী আছে, এরকম একটা বর্তনী আছে, এখানে একটা চুম্বক শলাকা আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু করে সাজানো আছে। যখন বর্তনী চাবি অন করা হচ্ছে, তখন উত্তর মেরু থেকে কারেন্ট, মানে এই যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যে কারেন্ট যাচ্ছে, তখন দেখা যাচ্ছে উত্তর মেরুটা খানিকটা ডান দিকে বেঁকছে, এই যে এখানে মানে পূর্ব দিকে বেঁকছে,
এই যে এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তো এই কম্পাসের জন্য কম্পাসের উত্তর মেরুটা খানিকটা পূর্ব দিকে বেঁকছে। এখন যদি এই কম্পাসের মুখটাকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে উত্তর মেরুটা পশ্চিম দিকে বেঁকছে। তার মানে এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে একটা তড়িৎবর্তনী সোজা তামার তারে কম্পাস শলাকার উপরে সমান্তরালে রেখে তার মধ্য দিয়ে ওই অভিমুখ এবং গতিকে চেঞ্জ করা হলো। অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে তড়িৎ কোষের মেরুর অবস্থান পরিবর্তন তামার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখের পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হবে। একদম এখান থেকে এটা ক্লিয়ার হলো। আর এই যে এর ম্যাগনেটিক ফিল্ডে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা হয়ে থাকে যতক্ষণ একটা রুলস আছে তাকে বলা হয় যে ডান হাতের বৃদ্ধাংশ নিয়ম। ডান হাতের বৃদ্ধাংশ নিয়ম, এটা সম্ভবত তলার দিকে আছে, এখানে উল্লেখ করা আছে। এই যে ডান হাতের বৃদ্ধাংশ নিয়ম এইটা। তো এটা অ্যাকচুয়ালি ওই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটাকে নির্ণয় করার জন্য। আগে এইটা আমরা দেখে নিই, তারপর আমরা যাচ্ছি উপরের দিকে। তো ডান হাতের বৃদ্ধাংশ নিয়মে বলা হচ্ছে যে পরিবাহী তারকে একটা হাতের মুঠো এমনভাবে রাখা হয় যেখানে এই যে বৃদ্ধাংশটা তড়িৎ প্রবাহীর, এটা অ্যাকচুয়ালি কারেন্টের মুখটা, মানে যেদিকে তড়িৎ যাচ্ছে সেদিকে কারেন্টের মুখটাকে নির্দেশ করছে। আর এই যে হাতের বাকি আঙুলগুলো যেটা মুঠো করা আছে সেটা অ্যাকচুয়ালি নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের বক্ররেখা, মানে ক্ষেত্ররেখাগুলো ম্যাগনেটিক লাইনকে নির্দেশ করছে। এইটা অ্যাকচুয়ালি নির্দেশ করছে ম্যাগনেটিক লাইনকে নির্দেশ করছে। আর এটা অ্যাকচুয়ালি নির্দেশ করছে কারেন্ট ফ্লোকে। কারেন্টের ফ্লোকে নির্দেশ করছে। তো এখানে কি দাঁড়াচ্ছে যে একটা তড়িৎবাহী পরিবাহীর সঙ্গে যুক্ত চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বৃদ্ধাংশটা তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করছে, যে আর অন্যান্য আঙুলগুলো চৌম্বক ক্ষেত্রের রেখাসমূহের অভিমুখকে নির্দেশ করছে, যেটা পরিবাহীটাকে চারদিক থেকে জড়িয়ে থাকবে, মানে এই অভিমুখ বরাবর। এখন এটাই ডান হাতের বৃদ্ধাংশ নিয়ম নামে পরিচিত। এটাকে আবার ম্যাক্সওয়েলের ক্রক্সকু নিয়মও বলা হয়। ম্যাক্সওয়েলের ক্রক্সকু নিয়ম বলা হয়, ক্রক্সক্রিউ রুলসও বলা হয়, এটাকেও বলা হয়ে থাকে। তাহলে দুটো হয়ে গেল এখান থেকে। এখানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এরকম যে এই অভিমুখ বরাবর যদি কারেন্ট ক্লকওয়াইজ হয় তাহলে চৌম্বক ক্ষেত্রটা ভিতরে হবে। ধরো এটা এরকম একটা চৌম্বক ক্ষেত্র আছে, দুটো যেরকম একটা চৌম্বক ক্ষেত্র আছে, এরকম একটা পরিবাহী তার আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা, এদিকে একটা। এটা হলো পরিবাহী তার। ওকে, এটাও পরিবাহী তার আর ক্লোজ সার্কিটটা একটা। এবার এখানে যদি তড়িৎ বা এবারে এটাকে কানেক্ট করা হচ্ছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এখন আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে সবসময় কারেন্ট যায়। তাহলে যদি প্লাস থেকে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তখন প্লাস থেকে মাইনাসের দিকে যখন কারেন্টটা যাবে তখন কি হয়, তখন যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা সবসময় ভিতরের দিকে হবে, সেটা এরকম ভিতরের দিকে হবে। ওই যেটা আমরা বলছিলাম যে ওই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, যেটা বাইরে, মানে যেটা ওই ভিতরের দিকে যাচ্ছে আর কি, তখন এই চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে তৈরি হবে। এবার যদি আমরা এই ফ্লোটাকে উল্টে দিই, মাইনাস থেকে প্লাসের দিকে করি, যদি আমরা এটা মাইনাস থেকে প্লাসের দিকে করি তখন দেখা যাবে যে ম্যাগনেটিক ফিল্ডটা বাইরের দিকে ক্রিয়েট হচ্ছে, এরকম বাইরের দিকে ক্রিয়েট হবে। ম্যাক্সওয়েলের ক্রক্সকু নিয়ম আর অথবা ডান হাতের বৃদ্ধাংশ নিয়ম এটাই বলে যে তার কারেন্ট যেদিকে যাবে তার চারদিকে মোটামুটি ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, এটাই ম্যাক্সওয়েল ক্রক্সকু নিয়ম বলা হয়। এবার সেই জন্য এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে এরকম যে একটা অনুভূমিক শক্তি সঞ্চারক পাওয়ার লাইনের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যদি তড়িৎ প্রবাহিত হচ্ছে পরিবাহীটার একটা নির্দিষ্ট বিন্দুতে এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কী হবে, তাহলে এখানে পূর্ব থেকে পশ্চিম অভিমুখে ডান হাতের বৃদ্ধাংশ নিয়ম ব্যবহার করে পাই, যখন পূর্ব প্রান্ত দেখা যায় তখন লম্বভাবে চৌম্বক ক্ষেত্রটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর যখন পশ্চিম প্রান্ত দেখা যায় তখন চৌম্বক ক্ষেত্রটা বিপরীত দিকে ঘোরে।
এবারে এর আগে আমরা একটা জিনিস দেখব, সেটা ওই ডান হাতের বিধ্যাকর্ষণ নিয়ম আগে, সেটা হলো এটা বলা হচ্ছে যে একটা সোজা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র, যে একটা পরিবাহের মধ্য দিয়ে মানে একটা পরিবাহী রয়েছে এবং সেই পরিবাহের মধ্য দিয়ে যখন চৌম্বক ক্ষেত্র মানে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রটির ধরন কিভাবে নির্ধারিত করবে তার উপর আমরা একটা দেখব। সেখানে বলা হচ্ছে যে একটা ওই কার্ডবোর্ডের উপর একটা কার্ডবোর্ড রয়েছে এবং সেই কার্ডবোর্ডের উপর সংযোগী তার নেওয়া হয়েছে এবং তারটিকে এবং কার্ডবোর্ডটাকে শক্তভাবে আটকানো হয়েছে এবং সেখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে। এবারে বলা হয়েছে যে এক্স ওয়াই দুটো বিন্দু খাড়াভাবে তামার তারটিকে ব্যাটারির সঙ্গে প্লাগ এবং চাবি সহ কানেক্ট করা হয়েছে। কিছু লোহার কুচি কার্ডবোর্ডের উপর সমানভাবে যদি ছড়িয়ে দেওয়া হয় এবং তার মধ্যে দিয়ে কারেন্ট চালানো করা হচ্ছে, দেখা যাবে ছড়িয়ে দেওয়া হলে দেখা যাবে যে রিওস্টেটের এখানে একটা রিওস্টেট রাখা হয়েছে, যেটাকে বলা হয় ভ্যারিয়েবল রোধ। এই রিওস্টেটের একটা স্থির মান অবস্থানে রেখে যদি অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহ লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে প্লাগে চাবি দিয়ে বর্তনী সংযোগ করার সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহিত হবে এবং কার্ডবোর্ডটি কয়েকবার মানে টোকা দিলে দেখা যাবে ওই যে লোহার কুচিগুলো সজ্জা একটা চারদিকে সজ্জিত হয়েছে। এই যে জিনিসটা, এই লোহার কুচি, এটা কার্ডবোর্ডে রয়েছে, কার্ডবোর্ডের চারদিকে এবং এরকমভাবে সজ্জিত হয়েছে। এটা তামার তার রয়েছে, এর মধ্যে দিয়ে কারেন্ট চালনা করা হয়েছে, এই তামার তারটাতে কারেন্ট চালনা করা হয়েছে এবং দেখা যাবে তারটিকে কেন্দ্র করে লোহার কুচিগুলো সমকেন্দ্রিক বৃত্তপথ বরাবর সজ্জিত হয়েছে। এই যেমন আছে এখানে এরকমভাবে কি সুন্দর রাউন্ড করে সজ্জিত হয়েছে এবং সমকেন্দ্রিক বৃত্তগুলো কি নির্দেশ করছে? এখানে চৌম্বক ক্ষেত্ররেখাকে নির্দেশ করছে। এখন এই ক্ষেত্ররেখার অভিমুখটা কী করে পাবো সেইটাকে আমরা দেখব, যে যদি যে কোনো বৃত্তের উপর একটা বিন্দু নেওয়া হয়, একটা কম্পাস মানে রাখা হয়, শলাকাটার অভিমুখটাকে পর্যবেক্ষণ করা যাবে। যদি পি বিন্দুতে কম্পাস, এই যে এখানে রয়েছে যে পি বিন্দু, এই যে একটা পি বিন্দুতে যদি কম্পাস রাখা হয়, শলাকাটার অভিমুখ নিতে হয়, এই পি বিন্দুতে উত্তর মেরুর অভিমুখটা সোজা তারটার মধ্য দিয়ে প্রবাহের জন্য সৃষ্ট ক্ষেত্ররেখার অভিমুখটাকে দেখাবে, অর্থাৎ তীরচিহ্ন অভিমুখটাকে দেখা যাবে যে পি বিন্দুতে কম্পাস শলাকাটার উত্তর মেরুর অভিমুখটা সোজা তারটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট ক্ষেত্ররেখার অভিমুখটি দেখাবে। মানে এই পয়েন্টে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যেটা, সেই পয়েন্টে যদি মানে কম্পাসটার যে নর্থ আর সাউথ পোল আছে, সেইটার অভিমুখ সোজা তারটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট ক্ষেত্ররেখার অভিমুখকে দেখাবে এবং যেটা তীরচিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে যদি কারেন্ট উপর থেকে নিচের দিকে যায়, তাহলে এই ক্ষেত্ররেখার অভিমুখটা এই তীরচিহ্ন দিয়ে উপরের দিকে যাবে। অর্থাৎ সোজা তারটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি উল্টে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা উল্টে যাবে। এটাই বলা হচ্ছে ব্যাখ্যা। যের মধ্য দিয়ে কারেন্ট চালনা করা হলো, করে এখানে একটা ম্যাগনেট রাখা হলো, দেখা যাবে উত্তর দিকটা যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার দিকে বিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে এই কারেন্টের ফ্লোয়ের জন্য একটা নির্দিষ্ট দিকে সেটা বিক্ষিপ্ত হচ্ছে। এখন এখানে বলা হচ্ছে যদি তামার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পরিবর্তন করা হয়, তাহলে দেখা যাবে যে ওই কম্পাস শলাকার বিক্ষেপটা কীরকম হবে, সেটার জন্য যে শলাকার বিক্ষেপ অপরিবর্তিত হচ্ছে। প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্ষেপের মাত্রাটাও বৃদ্ধি পায়। যত তড়িৎ প্রবাহ বাড়ানো হবে তত বিক্ষেপের মাত্রা বৃদ্ধি পাবে। যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানও বৃদ্ধি পায়। তারের মধ্য দিয়ে প্রবাহের মান অপরিবর্তিত রেখে কম্পাস শলাকাকে তামার তার দিয়ে যদি তামার তার থেকে দূরে সরানো হলে চৌম্বক শলাকার বিক্ষেপটা কী হবে সেটা দেখার জন্য কম্পাসটার মধ্যে দিয়ে ওই কিউ বিন্দু দিয়ে আবার যদি আমরা কিউ বিন্দু যদি দেখি, একটা কম্পাস শলাকা রেখে দেখি, তখন দেখা যাবে যে এই চেঞ্জটা দেখা যাচ্ছে যে একটা পরিবাহীর মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্রের মান তা থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে এবং তড়িৎবাহী তারের চারদিকে চৌম্বক ক্ষেত্র নির্দেশক সমকেন্দ্রিক বৃত্তগুলো আকার ও দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। এই দুটো কনসেপ্ট দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। ব্যাপারটা এরকম হলো যে ওই যে পজিশানে মানে তড়িৎ প্রবাহের অপরিবর্তিত কম্পাস শলাকার তামার তার থেকে যদি চুম্বক শলাকাটা দূরে সরানো হয়, তাহলে দেখা যাবে বিক্ষেপটা দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে চৌম্বক ক্ষেত্রের মান কমতে থাকবে, তার জন্য বিক্ষেপটাও কমে যাবে এবং চৌম্বক ক্ষেত্র থেকে নির্দেশক বৃত্তগুলোর আকার দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকারটাও সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। তো এখান থেকে আমরা ওই ডান হাতের বিধ্যাংশের নিয়ম ব্যাপারটা বললাম যে এরকম একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে দিয়ে যদি উত্তর থেকে কারেন্ট ফ্লো যেদিকে হচ্ছে ভিতর দিকে চৌম্বক ক্ষেত্র যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়,
যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডগুলো ভিতরের দিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো ভিতরের দিকে হবে। আর যদি মাইনাস থেকে মানে এই নেগেটিভ থেকে মানে উল্টো দেওয়া হয় তাহলে কিন্তু সেটা বাইরের দিকে যাবে। তার মানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে হলেই ম্যাগনেটিক ফিল্ডগুলো ভিতরের দিকে হবে। ব্যাস হয়ে গেল। এরপরে যেটা দেখবো সেটা হলো একটা বৃত্তাকার লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র। তো ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য কারেন্ট থ্রু এ সার্কুলার লুপ। একটা আমরা স্ট্রেট লাইন দেখলাম, এটা সার্কুলার লুপ দেখছি। সার্কুলার লুপের ক্ষেত্রে কী হচ্ছে যে একটা সোজা তড়িৎবাহী একটা সোজা ওই সার্কুলার লুপটা যেটা আমরা আঁকলাম আগেরটার ক্ষেত্রে, যে একটা তড়িৎবাহী তারের চারপাশে সেটা চৌম্বক ক্ষেত্র রেখাগুলো পর্যবেক্ষণ দেখেছি একটা ঠিক যে সোজা তড়িৎবাহী তারের ক্ষেত্রে এখন একটা সোজা তারটিকে বিকে বৃত্তাকার করা হলো, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। চৌম্বক ক্ষেত্র রেখাগুলো আমরা দেখব কীভাবে, যে একটা সোজা তড়িৎবাহী তারের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রটা তার থেকে দূরত্বের উপর ব্যস্তানুপাতে ডিপেন্ড করে। চৌম্বক ক্ষেত্র দূরত্বের উপর ব্যস্তানুপাতে অনুরূপভাবে বলা যায় তড়িৎবাহী বৃত্তাকার লুপের প্রতিটা বিন্দুতে সমকেন্দ্রিক বৃত্তগুলো তার চারপাশে চৌম্বক ক্ষেত্র রেখাকে প্রকাশ করে এবং তারটা থেকে যতই দূরত্ব বাড়ে বৃত্তগুলো বৃহৎ থেকে বৃহত্তর হতে থাকে। যত ডিস্টেন্স বাড়বে তার থেকে বৃত্তগুলো তত বৃহত্তর থেকে বৃহত্তর হতে থাকে। এবং যখনই আমরা একটা বৃত্তাকার লুপটার কেন্দ্রে পৌঁছে যাব তখনই দেখব বৃত্তগুলো ছোট হয়ে গিয়েছে এবং সেখানে বৃত্তগুলো সরলরেখার মতো দেখাচ্ছে। কেন্দ্র থেকে যত আমরা ভিতরের দিকে যত এই একটা তড়িৎবাহী লুপ রয়েছে, যত আমরা কেন্দ্রের দিকে যাব, কেন্দ্র থেকে যত দূরের দিকে যাব তত দেখা যায় বৃত্তগুলো বৃহত্তর হতে থাকে এবং যত আমরা কেন্দ্রে পৌঁছাবো তত দেখবো সেগুলো স্ট্রেট লাইন হয়ে গিয়েছে। তো এই তড়িৎবাহী তারটার উপর প্রতিটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র লুপটার কেন্দ্রে সরলরেখার মতো দেখাবে। এর কেন্দ্রে কিন্তু সরলরেখার মতো দেখাচ্ছে, এই যে বৃত্তটা রয়েছে এর কেন্দ্রে সরলরেখার মতো দেখাচ্ছে। তো তারটার প্রতিটা অংশ চৌম্বক ক্ষেত্র অভিমুখ একই থাকে। এখন এই নিয়মটাকে অ্যাকচুয়ালি ওই ম্যাক্সওয়েল কক্সকো নিয়ম ব্যাখ্যা করা যাচ্ছে। যখন এটাকে আমরা ওই যে পজিটিভ থেকে যখন নেগেটিভ দিকে যে ফ্লো যাচ্ছে তখন সেটা ম্যাগনেটিক রেখাগুলো কেন্দ্রের দিকে হবে, আর নেগেটিভ দিকে থেকে তখন সেটা উপর বাইরের দিকে হবে। এই হচ্ছে ব্যাপার, এটাকেই ম্যাক্সওয়েল কক্সকো বলা হয়। এবং এখানে একটা ব্যাখ্যা করা হচ্ছে এরকম যে আমরা জানি একটা তড়িৎবাহী তার দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র তারটার মধ্য দিয়ে অতিক্রান্ত প্রবাহ মাত্রা সমানুপাতিক, যে পরিমাণে প্রবাহ মাত্রা সমানুপাতিক, অর্থাৎ বৃত্তাকার কোণগুলিতে n সংখ্যক যদি পাক থাকে এই চৌম্বক ক্ষেত্রটা হবে এবং উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটাও n সংখ্যক হবে। একটা পাক থাকলে সেটা একটা হবে, কারণ প্রতিটা বৃত্তাকার পাকে প্রবাহের একই অভিমুখে থাকে এবং প্রতিটা পাকের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রগুলো সমন্বয় ঘটে। এখন একটা কার্ডবোর্ডের উপর দিয়ে একটাকে শলাকে রেখে তার উপর দিয়ে কারেন্ট চালানো হচ্ছে, লোহার কুচি চালানো হচ্ছে, দেখা যাবে চারদিকে ওই বৃত্তাকার কুণ্ডলীর উপর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তার মানে এখান থেকে আমরা তিনটে জিনিস জানলাম। কি জানলাম? একটা হলো প্রথমত ওই চৌম্বক ক্ষেত্র কী করে তৈরি হয়, কারেন্ট চালানোর ফলে চৌম্বক ক্ষেত্র কী করে তৈরি হয়, চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্র রেখাগুলো কী করে কাজ করে, একটা পরিবাহী তারের চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার যে নিয়মটা সেটা আমরা ওই কক্সকো নিয়ম থেকে ম্যাক্সওয়েলের কক্সকো নিয়ম থেকে পাবো, আর ওই অথবা ডান হাতের মুষ্টি নিয়ম থেকে পাই, সেখান থেকে আমরা দেখলাম। আর একটা বদ্ধ চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান উল্টে দিলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখেরও পরিবর্তন করে, সেটাও দেখলাম। এরপরে যেটা আছে সেটা হলো সলিনয়েড। এই সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র। সলিনয়েড মানে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য কারেন্ট ইন এ সলিনয়েড। এই সলিনয়েডটা কি, এটা একটা অন্তরিত তামার ঘনসন্নিবিষ্ট অনেকগুলো বৃত্তাকার পাক যেখানে চোঙের আকারে জড়িয়ে একটা সলিনয়েড তৈরি করা হয়। মানে একটা চোঙের আকারে জড়িয়ে এই সলিনয়েডটা তৈরি করা হয়, যেখানে একে বলা হয় সলিনয়েড। এবং এই সলিনয়েডে কী হয়, একটা সলিনয়েডের চারপাশে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো সজ্জাকে এখানে দেখানো হয়েছে, চারদিকে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো কিরমভাবে সজ্জিত হয়ে আছে, এটা ভিতরের দিকে যাচ্ছে, এটা নর্থ থেকে সাউথ, এটা সাউথ থেকে নর্থ, এটা সাউথ থেকে নর্থ, তো এটা বাইরের দিকে যেরকমভাবে থাকে। এখন এই প্রকৃতপক্ষে সলিনয়েডের এক প্রান্ত চুম্বকের উত্তর মেরু, অপর প্রান্ত দক্ষিণ মেরু মতো আচরণ করে এবং সলিনয়েডের অভ্যন্তরে ক্ষেত্ররেখাগুলোর ধরন সমান্তরাল সরলরেখার মতো হয়ে থাকে। এটা নির্দেশ করে সলিনয়েডের অভ্যন্তরের সব বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এক, এই যেহেতু ভিতরে সব, এবং এই সলিনয়েডের অভ্যন্তরের ক্ষেত্রটা সুষম ম্যাগনেটিক ফিল্ড যুক্ত হয়ে থাকে। এখন একটা নরম লোহার মতো একখণ্ড চৌম্বক পদার্থকে চুম্বকিত করতে একে সলিনয়েডে
কুণ্ডলীর ভেতরে রেখে তার অভ্যন্তরে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রকে ব্যবহার করা যেতে পারে, এবং সেটা চৌম্বক ক্ষেত্রকে বলা হয় তড়িৎ চুম্বক, ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক বলা যেতে পারে। যে একটা নরম লোহার মতো একখণ্ড চৌম্বক পদার্থকে চুম্বকিত করতে একে সলিনয়েডের কুণ্ডলীর মধ্যে রেখে যদি আমরা কারেন্ট চালনা করি, সেক্ষেত্রে সেটা চুম্বকে পরিণত হবে এবং সেটাকে আমরা বলবো তড়িৎ চুম্বক। এবং এই সলিনয়েডের মধ্যেই যে একটা ইস্পাত দণ্ডকে চুম্বকিত করতে গিয়ে তড়িৎবাহী সলিনয়েডের মধ্যে রাখা হয়েছে, রেখে তার মধ্যে অভ্যন্তরে রাখা হয়েছে, রেখে তার উপর কারেন্ট চালনা করা হচ্ছে। এটাই হয়ে গেল। তো এখান থেকে এই এই টপিকের উপরে, কনসেপ্টের উপরে কোশ্চেন আসে যে কোন দিকে মুখ করে, মানে চুম্বকের মুখগুলো কোন দিকে থাকে, কোন দিক থেকে কী চেঞ্জগুলো হয়, এরকম টাইপের কোশ্চেন আসে। এরপরে যেটা আমরা দেখবো সেটা হলো চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী একটা পরিবাহীর উপর বল। চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী একটা পরিবাহীর উপর প্রযুক্ত বল, ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড। তো একটা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটা আমরা আগে জেনেছি। এবং এটা আবিষ্কার করেছিলেন কে? ওরস্টেড। কত সালে আবিষ্কার করেছিলেন? 1820 সালে। ব্যাস, তারপরে চলে আসছে এইভাবে উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্রটা পরিবাহী সারণীতে থাকা চুম্বকের উপর বল প্রয়োগ করে। মানে যে তৈরি করছে চৌম্বক ক্ষেত্র, সেই পরিবাহী সারণীতে থাকা একটা চুম্বকের উপর বল প্রয়োগ করে। ফরাসি বিজ্ঞানী অ্যান্দ্রে অ্যাম্পিয়ার 1836 এবং তিনি প্রস্তাব করেন যে চুম্বকটাও একটা সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে, এবং সেটা তড়িৎবাহী পরিবাহীর উপর প্রয়োগ করে। এবং এই তড়িৎবাহী পরিবাহীর উপর চৌম্বক ক্ষেত্রজনিত প্রযুক্ত বলটাকে ঠিক নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা। অর্থাৎ এখানে বলতে চাইছি এটাই, যে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এবং এই চৌম্বক ক্ষেত্রটা ওই পরিবাহী সারণীতে থাকা একটা চুম্বকের উপর বল প্রয়োগ করে। এবং অ্যাম্পিয়ার সেটা বলেছিলেন চুম্বকটাও একটা সমান বিপরীতমুখী বল তড়িৎবাহী পরিবাহীর উপর প্রয়োগ করে। তো একটা তড়িৎবাহী পরিবাহীর উপর ওই চৌম্বক ক্ষেত্রজনিত প্রযুক্ত বলটা নিম্নলিখিত কাজের মাধ্যমে প্রদর্শন করা যায়। এবং সেটা কি? সেটাকে হচ্ছে এরকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে একটা এখানে অ্যালুমিনিয়াম দণ্ডকে রেখে তার উপর বল প্রযুক্ত, মানে একটা অ্যালুমিনিয়াম দণ্ডকে রেখে ঝুলিয়ে তার সামনে একটা চুম্বক রাখা হয়েছে। দেখা যায় যে তড়িৎবাহী অ্যালুমিনিয়াম দণ্ডটা চৌম্বক ক্ষেত্রে রাখলে তবে একটা বল প্রযুক্ত করে, এবং তার জন্য সেটা পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখটাকে উল্টে দিলে এই বলের অভিমুখটাও উল্টে যায়। এবং এই চৌম্বক মেরু দুটোর অবস্থান পরিবর্তন করে চৌম্বক ক্ষেত্রটার অভিমুখ উলম্বভাবে যে ঠিক নিচের দিকে করে দিলে দেখা যাবে যে তড়িৎবাহী দণ্ডটার উপর প্রযুক্ত বলের অভিমুখটা এটাও উল্টে যাবে। অর্থাৎ এই যে এটা নর্থ পয়েন্ট, এটা সাউথ পয়েন্ট, সাউথ পোল নর্থ পোল, একটা এই অ্যালুমিনিয়াম দণ্ডকে কানেক্ট করা হয়েছে। এবার এর উপরে যখনই কারেন্ট চালনা করা হবে দেখা যাবে যে এই যে এর অভিমুখটা কোন দিকে হচ্ছে আর কি, এবং এই কারেন্টের ফ্লো যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে ওর এই চুম্বকের অভিমুখটার পরিবর্তনও উল্টো দিকে হয়ে যাবে, মানে অ্যালুমিনিয়াম দণ্ডটা। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে পরিবাহীর উপর প্রযুক্ত বলের অভিমুখ তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের উপর ডিপেন্ড করে। এবং দণ্ডটার সরণ সর্বাধিক হয় অথবা বলটার মান সর্বোচ্চ হয় যখন প্রবাহের অভিমুখটা, মানে কারেন্ট যেদিকে যাচ্ছে সেটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে সমকোণে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যখন থাকবে তখন তাদের ম্যাক্সিমাম হয়। এবং এই শর্তটার উপর প্রযুক্ত বলটার অভিমুখ আমরা নির্ণয় করতে পারি। কাজেই চৌম্বক ক্ষেত্র মানে এই যে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র অভিমুখকে পরস্পরের সমকোণে রেখে, এই দুটোকে পরস্পরের সমকোণে রেখে যে বলটা মানে বলের অভিমুখটা উভয়ের সমকোণে থাকে, এদের এই বলটার অভিমুখ আবার এদের সমকোণে থাকছে। তো এই চৌম্বক ক্ষেত্র, এই তড়িৎ প্রবাহ এবং চৌম্বকটার অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পর সমকোণে যদি ঠিক বিবেচনা করি তাহলে দেখা যাবে যে এর বলের অভিমুখটা সমকোণে থাকে। অর্থাৎ তিনটে অভিমুখ একটা সরল নিয়মে যে আমরা প্রকাশ করতে পারি সেটা হলো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যেখানে বলা হচ্ছে বাম হাতের বৃদ্ধাংশটু তর্জনী এবং মধ্যমাকে সমকোণে রাখলে, পরস্পরের সঙ্গে সমকোণে রাখলে দেখা যাবে যে তর্জনী মানে তর্জনীটা কী করে? চৌম্বক ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ড। মধ্যমা কী করছে? তড়িৎ প্রবাহ। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মধ্যমাটাও তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, আর এটা ফোর্সকে। এবং এই বৃদ্ধাংশটা তাহলে পরিবাহের গতির অভিমুখ বা প্রযুক্ত বলের গতির অভিমুখটাকে নির্দেশ করে থাকে।
এখন বৈদ্যুতিক মোটর এই কনসেপ্টটা কোথায় কোথায় কাজে লাগে, এই কনসেপ্টটা কাজে লাগে কোথায় কোথায়? বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, লাউড স্পিকার, মাইক্রোফোন প্রভৃতি ক্ষেত্রে এই তড়িৎ পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্র ব্যবহৃত হয়, এবং সেটা আমরা পরের দিকে দেখব। যেখানে এই বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো, মানে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, লাউড স্পিকার, মাইক্রোফোন, পরিবহন যন্ত্রসমূহে এই তড়িৎবাহী এবং চৌম্বক ক্ষেত্র ব্যবহৃত হয়ে থাকে, যেটা আমরা পরের দিকে দেখব। সেখানে তার আগে একটা কোশ্চেন্স দেখে নেবো। এখানে বলা হচ্ছে যে একটা ইলেকট্রন একটা চৌম্বক ক্ষেত্র সমকোণে রাখা হয়েছে, ইলেকট্রনটার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ কী হবে? তাহলে এটা পরস্পর সমকোণে আছে, তাহলে বলটার অভিমুখ কী হবে? বলটার অভিমুখ এদের এদের এটা একে অপরের সমকোণে আছে, তাহলে বলটার অভিমুখ কী হবে? পৃষ্ঠ থেকে ভিতরের দিকে হবে, ডান দিকে, বাম দিকে, পৃষ্ঠ থেকে। এখন এর ব্যাখ্যা দিয়েছে যে বাম হাতের ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম অনুযায়ী চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের অভিমুখের সঙ্গে লম্ব হয়ে থাকে বলের অভিমুখটা। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ ইলেকট্রন প্রবাহের অভিমুখের বিপরীত ধরে নেওয়া হয়েছে। ইলেকট্রনের ফ্লো যেদিকে হচ্ছে, সবসময় কারেন্টের ফ্লো তারা উল্টো দিকে হয়। এখানে বলছে তো তাই, যে তড়িৎ প্রবাহ এবং ইলেকট্রনের, তাহলে যে ইলেকট্রন অভিমুখ, এর জন্য সেই জন্য বলের অভিমুখটা পৃষ্ঠ থেকে ভিতরের দিকে হবে। এদিকে যদি ইলেকট্রন ফ্লো হয়, তার উল্টো দিকে হবে কারেন্ট ফ্লো, এদিকে হবে কারেন্ট ফ্লো। তার মানে চৌম্বক ক্ষেত্রের সাথে এরা লম্বভাবে আছে, তাহলে এটা ভিতরের দিকে হবে, যেহেতু সমকোণে থাকবে বলটা। তার মানে এখান থেকে আমরা এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার করলাম। এই কনসেপ্টের উপরে কাজ করে ওই বিজ্ঞানের ম্যাগনেটিজম যেটা ব্যবহৃত হয় আর কি, বৈদ্যুতিক মোটর যেটাকে বলা হয়। তাহলে আগে আমরা দেখবো বৈদ্যুতিক মোটর, তারপর দেখবো জেনারেটর। তো বৈদ্যুতিক মোটর কোন কনসেপ্টে কাজ করে? যে ওই চৌম্বক ক্ষেত্র এবং ওই ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে, যে পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, মানে পরিবাহী তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় পরিবাহীর তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। কে? হ্যাঁ, কী হয়েছে? যে বলা হচ্ছে যে বৈদ্যুতিক মোটর হলো একটা ঘূর্ণায়মান যন্ত্র যেখানে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করা হয়। তার মানে মোটরের ক্ষেত্রে জানবে ইলেকট্রিক পাওয়ার থেকে মেকানিক্যাল পাওয়ার পাওয়া যায়। মোটর কি করে? ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে মেকানিক্যাল পাওয়ার পাওয়া যায়, ইলেকট্রিক পাওয়ার থেকে মেকানিক্যাল পাওয়ার পাওয়া যায়। যেখানে কতগুলো টার্ম আছে জানতেই হবে। যেখানে কি হয়, বৈদ্যুতিক মোটর একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, মিক্সচার, ওয়াশিং মেশিন, কম্পিউটার, MP3 প্লেয়ারে ব্যবহৃত হয়। ঠিক আছে, বৈদ্যুতিক মোটর যেখানে যান্ত্রিক মানে ইলেকট্রিক কারেন্ট থেকে, মানে তড়িৎ শক্তিকে আমরা তার যান্ত্রিক শক্তি রূপে রূপান্তরিত করি। তো এখন বলা হয়েছে এখানে একটা ওই ম্যাগনেটেরই কাজ হবে। ঠিক আছে, টোটালটা যে অন্তরিত একটা তামার তার, বৈদ্যুতিক মোটর অন্তরিত একটা তামার তারে আয়তকার কুণ্ডলীকে ABCD, এটা ABCD কুণ্ডলী পাকানো হয়েছে, যেটা একটা অন্তরিত তামার তারে রাখা হয়েছে, এবং সেই কুণ্ডলীকে দুটো চৌম্বক ক্ষেত্র, মানে একটা চৌম্বক ক্ষেত্রে দুটো মেরুর মাঝখানে রাখা হয়েছে, নর্থ পোল সাউথ পোল। এমনভাবে স্থাপন করা হলো যেন AB-টা, এই যে AB বাহুটা এবং CD বাহুটা ক্ষেত্র দুটোর অভিমুখের সাথে লম্ব হয়ে থাকে। চৌম্বক ক্ষেত্র যেরকম কাজ করছে তার অভিমুখের সাথে লম্ব হয়ে থাকবে কারেন্টের ফ্লোটা, যেটা আমরা একটু আগে বললাম আর কি। তাহলে দেখা যাচ্ছে যে কুণ্ডলীর দুই প্রান্তকে দুটো স্প্লিট রিং দেওয়া হয়েছে, স্প্লিট রিং দিয়ে দুই অর্ধাংশ P ও Q কানেক্ট করা হয়েছে। এই যে এটা একটা স্প্লিট রিং, এটা একটা স্প্লিট রিং। স্প্লিট রিং দেওয়া হচ্ছে, যেটাকে বলা P আর Q সঙ্গে যুক্ত করা হয়েছে, দুই অর্ধাংশ P ও Q। এই অর্ধাংশ দুটোর ভেতরের দিকটা অন্তরিত এবং একটা অক্ষদণ্ডের সঙ্গে এটা স্থায়ীভাবে যুক্ত, এরা একটা অক্ষদণ্ডের সাথে স্থায়ীভাবে যুক্ত। এখন P ও Q এর বাইরের দিকে পরিবাহী প্রান্তগুলো যথাক্রমে দুটো স্থায়ী ব্রাশ আছে, যেটাকে বলা X আর Y। এই তার মানে PQ, এই পরিবাহীর প্রান্তগুলোর বাইরে একটা দুটো স্থির ব্রাশ, যেটা X আর Y আছে, যেটা স্পর্শ করে আছে। এখন যখন এই সোর্স থেকে কারেন্ট পাঠানো হবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, মানে স্বাভাবিকভাবে এই ব্রাশ X এর মধ্য দিয়ে ABCD কুণ্ডলীতে প্রবেশ করবে কারেন্টটা, এই ব্রাশের মধ্য দিয়ে ABCD কুণ্ডলীতে প্রবেশ করবে।
এবং সেটা এবং ওয়াই ব্রাশের মধ্য দিয়ে ব্যাটারিতে ফিরে আসবে, ওয়াই ব্রাশের মধ্য দিয়ে সেটা আবার ব্যাটারিতে ফিরে আসবে। তো দেখা যাচ্ছে যে এবি বাহুতে তড়িৎ এ থেকে বি দিকে প্রবাহিত হয় এবং সিডি বাহুতে সেটা সি থেকে ডির দিকে প্রবাহিত হয় কারেন্টটা। অর্থাৎ এবি বাহুতে প্রবাহের অভিমুখের বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইটা, কারেন্টটা এই দিক থেকে এ থেকে বির দিকে এদিক বরাবর যাচ্ছে, আবার সি থেকে ডির দিকে এদিক বরাবর যাচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখছি এটাই যে একটা চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী পরিবাহীর উপর বলের অভিমুখ এখান থেকে আমরা নির্ণয় করতে পারি, যেখানে বলা হয় সম্পর্কিত ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করে দেখি যে ক্রিয়াশীল বলটা এবি বাহুকে নিচের দিকে এবং সিডি বাহুকে উপরের দিকে ঠেলছে। এভাবে অক্ষের সাপেক্ষে অবাধে ঘূর্ণনক্ষম কুণ্ডলীকে এবং অক্ষদণ্ডীকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত করে। অর্থাৎ কিউ এক্স ব্রাশের সঙ্গে পি ওয়াই ব্রাশের সঙ্গে পরস্পরে স্পর্শ করে থাকে। অর্থাৎ আঁকাটা এরম দেখাচ্ছে, এই আঁকা ওয়াইজ এই যে ব্যাপারটা যাচ্ছে যে এবিসিডি কুণ্ডলী রয়েছে, কুণ্ডলীর মধ্য দিয়ে যখন আমরা এই কারেন্টটাকে চালনা করা হচ্ছে সেটা এ থেকে বির দিকে যাচ্ছে আর সি থেকে ডির দিকে আসছে এবং এবি বাহুতে প্রবাহের অভিমুখের বিপরীত দিকে কাজ করছে। এবি বাহু প্রবাহের অভিমুখে বিপরীত কাজ করছে সিডি বাহুতে। এবং একটা চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী পরিবাহীর উপর বলের অভিমুখ নির্ণয়টা সম্পর্কিত ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করে আমরা দেখি, যেখানে বলা হয় ক্রিয়াশীল বলটা এবি বাহুকে নিচের দিকে আর সিডি বাহুকে উপরের দিকে ঠেলছে, মানে একে অপরের উল্টো দিকে হচ্ছে কিন্তু কাজটা। কারেন্ট যেদিকে যাচ্ছে বলটা তার সঙ্গে অ্যাঙ্গেল করছে। এখানে ওই ম্যাগনেটের সঙ্গে ফোর্সটা, এই ম্যাগনেটের সাথে ফোর্সটা যতক্ষণ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাজ করছে, এরকম মানে আঁকাটা এরকম নয়, আঁকাটা যতক্ষণে যে এরকম হবে যেখানে যে এরকম আসছে, এটা ধরো ফোর্স কাজ করছে, এটা কারেন্ট কাজ করছে, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এটা কারেন্ট কাজ করছে, এটা ফোর্স কাজ করছে। তো কাজে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে ডিসি প্রবাহের অভিমুখও উল্টে যাবে। তো একটা যন্ত্র যেটা বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখে উল্টে দেয় তাকে বলা হয় কমিউটেটর। এই সব দিয়েই কিন্তু কোশ্চেন এসেছিল। তাহলে কমিউটেটর কি? কমিউটেটর হলো এমন একটা যন্ত্র যেটা বর্তনীর অভিমুখটাকে উল্টে দেয়, মোস্ট ইম্পর্টেন্ট। এবং বৈদ্যুতিক মোটরে বিভক্ত রিংটা কমিউটেটর হিসেবে কাজ করে, ওই যেটাকে আমরা স্প্লিট রিং বলছি। স্প্লিট রিংটা এখানে কমিউটেটর হিসেবে কাজ করে। তাহলে কমিউটেটরের কাজ কি বললাম? কমিউটেটরের কাজ হলো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখকে উল্টে দেওয়া। এখন এই তড়িৎ প্রবাহের এই বিপরীতমুখী পরিবর্তন এবি এবং সিডি বাহুতে প্রযুক্ত বলের অভিমুখটাকে উল্টে দেয়, স্বাভাবিকভাবে সেটা তো হবে। এইভাবে কুণ্ডলীর এবি বাহুতে পূর্বের ন্যায় নিম্নমুখী বলের পরিবর্তে এখন ঊর্ধ্বমুখী বল হচ্ছে, যেখানে এবিটা যখন প্রথমে এবিটা ঠিক নিচের দিকে বলটা কাজ করছিল আর সিডি তাতে উপরের দিকে কাজ করছিল। কমিউটেটর যখন অ্যাড হলো তখন তড়িৎ প্রবাহের অভিমুখটা উল্টে গেল, তার জন্য এবিতে ঊর্ধ্বমুখী বল কাজ করছে, সিডিতে সেটা নিম্নমুখী বল কাজ করছে। কাজে কুণ্ডলীটা এবং অক্ষটা একই অভিমুখে আরও একটা অর্ধ আবর্তন করবে। তো এই তড়িৎ প্রবাহ উল্টে যাওয়া প্রতি অর্ধতে আবর্তনটা পুনরাবৃত্ত হয় এবং কুণ্ডলী ও অক্ষের নিরবিচ্ছিন্ন একটা কন্টিনিউয়াস আবর্তন চলে। তো বাণিজ্যিক মোটরে কী কী ব্যবহৃত হয়? বাণিজ্যিক মোটরে যথাক্রমে যে স্থায়ী চুম্বকের পরিবর্তে একটা তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, ওই যেটা তখন আমরা বানালাম নরম লোহা দিয়ে ব্যবহৃত হয়। আর তড়িৎবাহী কুণ্ডলীতে বহু সংখ্যা পাকযুক্ত পরিবাহী তার ব্যবহৃত হয়, যেটা তামার তার হিসেবে ব্যবহৃত হতে পারে। আর কুণ্ডলীর মজ্জা হিসেবে একটা নরম লোহা ব্যবহার করা হয়। তো একটা নরম লোহার মজ্জা যার উপর কুণ্ডলীটা জড়ানো থাকে এবং কুণ্ডলী উভয়কে একটা আর্মেচার, এবং এই নরম লোহার কুণ্ডলী এবং জড়ানো এবং কুণ্ডলী উভয়কে একত্রে আর্মেচার বলা হয়। আর এখান থেকে আমরা আর্মেচারটা জানলাম, এটা মোটরের ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। এই আর্মেচারে যত শক্তিশালী হবে তত মোটর তত ক্ষমতা তত বেশি হবে। আশা করি এখান থেকে আমরা জিনিসটাকে মানে বোঝাতে পেরেছি, যেখানে কমিউটেটর বললাম, স্প্লিট রিং বললাম, বৈদ্যুতিক মোটরের মূলনীতি বললাম আর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বললাম। তো
তো এরপরে যেটা দেখবো সেটা হলো তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এক্ষেত্রে কি হয়ে থাকে যে চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মানে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবাহিত হলে পরিবাহীটা একটা বলন করে। এটা আমরা ফ্লেমিংয়ের বাম অস্ত্র দিয়ে দেখেছি। তাহলে চৌম্বক ক্ষেত্রের আগে একটা তড়িৎবাহী পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের সাথে যদি লম্বভাবে প্রবাহিত হয়, এদিকে ম্যাগনেট আছে, এদিকে যদি কারেন্ট প্রবাহিত হয়, যে বলটা কাজ করবে সেটা এই কোণে কাজ করবে, এটা ফোর্স কাজ করছে, এটা ম্যাগনেট, এটা কারেন্ট। তো এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এটা পরিবাহীটাকে সচল রাখে, বলন করে, ফলে পরিবাহীটাকে সচল রাখে। তো এই অবস্থা আমরা কল্পনা করি যে পরিবাহীটা একটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল অথবা একটা স্থির পরিবাহী, চারদিকে চৌম্বক ক্ষেত্রটা পরিবর্তনশীল। তাহলে কি ঘটবে? ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তিনি প্রথম এটা অধ্যয়ন করেছিলেন যে 1831 সালে, এবং তিনি সেখানে বলেছিলেন যে গতিশীল চুম্বককে তড়িৎ উৎপাদনে কীভাবে ব্যবহার করা যায় তা আবিষ্কারের মাধ্যমে তিনি একটা দিশা দেখিয়েছিলেন, যে একটা গতিশীল যে একটা মানে মুভিং ম্যাগনেট তাকে কিভাবে কাজে লাগানো যায়, মানে ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষেত্রে, সেটাকে তিনি দেখিয়েছিলেন। যেখানে বলা হচ্ছে যে একটা পরিবাহীতে একটা চৌম্বক ক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে অপর একটা পরিবাহীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট করা হয়। যখন একটা পরিবাহীতে যখন চুম্বক দল একটা তড়িৎ পরিবাহীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে, যখন একটা তড়িৎ পরিবাহীতে চুম্বক ক্ষেত্রের চুম্বক দ্বারা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, চৌম্বক ক্ষেত্রের যদি আমরা পরিবর্তন করে অপর একটা পরিবাহীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট করার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎচুম্বকীয় আবেশ, যাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছেন। এবং এখানে মেন একটা জিনিস কাজ করে, সেটা হলো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম কাজ করে থাকে। এবং এখানে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম কাজ করে থাকে। কিরমভাবে কাজ করে থাকে সেখানে বলা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম কোথায় গেল? এইটা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে বলা হচ্ছে যে কোথায় গেল, এই তো, যে ডান হাতে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাংশকে এমনভাবে রাখা হলো যেন পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে। এখানে তর্জনী মানে এইটা, এটা চৌম্বক ক্ষেত্র সবসময়, আর এটা সবসময় মিডিল ফিঙ্গার, মানে যেটাকে বলা হয় মধ্যমা, মিডল ফিঙ্গার, যেটা অ্যাকচুয়ালি সেটা মধ্যমা কী করবে, সেটা চৌম্বক ক্ষেত্র, এই তর্জনী চৌম্বক ক্ষেত্র, সবসময় তর্জনী চৌম্বক ক্ষেত্র, মানে যেটাকে আমরা ক্রিকেটের ভাষায় আউট সিগন্যাল দিই, সেটা সবসময় চৌম্বক ক্ষেত্র। আর তারপরের আঙুলটা যাকে বলা হয় যে মধ্যমা কী করবে? মধ্যমা হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে, আর বৃদ্ধাংশটা কী করছে? পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করতে। ওটা ছিল ফোর্স, এটা হলো পরিবাহীর গতি। ওখানে বৃদ্ধাংশ ছিল বল কাজ করছে, এখানে পরিবাহীর গতি। তো এটা কি ডান হাতে ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম বলা হয় বা ডান হস্ত নিয়ম বলা হয়। এখানে মেন ব্যাপারটা কাজ করে, এটা বৈদ্যুতিক জেনারেটরে এই কনসেপ্টে কাজ করে। বৈদ্যুতিক জেনারেটরের ক্ষেত্রে কীভাবে কাজ করে, যে বলা হয় যে তড়িৎচুম্বকীয় আবেশের উপর ভিত্তি করেই এই বৈদ্যুতিক জেনারেটরটা তৈরি করা হয়েছে। এটা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের উপর, বাড়িঘরে কারখানা ব্যবহার উপযোগী। এখানে কি হয়? এখানে হচ্ছে মেকানিক্যাল এনার্জিটাকে কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হয়। জেনারেটর মানে কি হয়? জেনারেটরে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল তৈরি করা হয়, যান্ত্রিক শক্তি কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল শক্তি তৈরি করা হয়। তো সেখানে কি দেখানো যাচ্ছে
যে এবি একটা তারে কুণ্ডলী রয়েছে, এই যে বৈদ্যুতিক জেনারেটর একইভাবে এখানে স্থাপন করা হয়েছে, এখানে ব্রাশ কানেক্ট করা হয়েছে, এখানে স্প্লিট রিং রয়েছে, ওখানে একটা স্প্লিট রিং ছিল, এখানে দুখানা স্প্লিট রিং ব্যবহার করা হয়েছে, এখানে R1 R2 দুটো রিং ব্যবহার করা হয়েছে। এবং বাইরে থেকে যান্ত্রিক উপায়ে অক্ষদণ্ডটিকে ঘুরিয়ে চৌম্বক ক্ষেত্রের ভিতরে কুণ্ডলীকে ঠিক ঘোরানো যায়। এখানে এবিসিডিকে একইভাবে সাজানো হয়েছে আগেরটার মতো, এবিসিডি, এবির দিক থেকে কারেন্ট যাচ্ছে গিয়ে সিডির দিক থেকে উল্টো দিক পরস্পরে আসছে। এখন এখানে ব্যাপারটা হয়েছে এরকম যে বাইরে থেকে যান্ত্রিক উপায়ে অক্ষদণ্ডটিকে ঘুরিয়ে তার ভিতরে কুণ্ডলীকে মানে চৌম্বক ক্ষেত্রের ভিতরে কুণ্ডলীকে ঘোরানো যেতে পারে। এখন বৈবর্তনীতে তড়িৎ প্রবাহকে দেখানোর জন্য ব্রাশ দুটোর বাইরের প্রান্তদ্বয়কে গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করা হয়, যাতে এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমরা দেখবো বলে। তো দুটো রিংয়ের সাথে যুক্ত অক্ষদণ্ডকে স্থায়ী চুম্বক দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে ঘোরানো যদি হয়, তাহলে দেখা যাবে এবি বাহুটা উপরের দিকে যায় এবং সিডি বাহুটা ঠিক নিচের দিকে ঘুরছে। তো এবিসিডি কুণ্ডলী ঘড়ির কাঁটার গতির অভিমুখে আবর্তিত হচ্ছে এবং ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী এবি এবং সিডি অভিমুখে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে এবং এবিসিডি অভিমুখে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহিত হবে। যদি কুণ্ডলী পাক সংখ্যা খুব বেশি করা হয়, তাহলে দেখা যায় প্রত্যেক পাকে উৎপন্ন তড়িৎ একে অপরের সঙ্গে বৃহৎ মানের তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে একে উৎপন্নের সাথে, এবং যার জন্য B1 এবং B2 থেকে B1-এর দিকে, এই B2 থেকে B1-এর দিকে কারেন্টের ফ্লোটা হচ্ছে B2 থেকে B1। তাহলে B2টা রয়েছে কোন পজিশনে? তলার দিকে। এটা B2 কানেক্ট আছে B1-এর দিকে। যতবার এটা ঘোরানো হচ্ছে তত B2 থেকে B1-এর দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে ম্যাগনেটের জন্য কারেন্ট তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই অর্ধ আবর্তনে সিডি বাহু উপরের দিকে ওই একইভাবে আগেরটার মতো, এবি বাহু আবার নিচের দিকে হবে এবং সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ অভিমুখটা উল্টে যাবে। তো এইরূপ এই যে তড়িৎ প্রবাহের সমান সমান সময়ের অবকাশে তড়িৎ প্রবাহ অভিমুখে পরিবর্তন থেকে বলা হয় পরিবর্তী বা অল্টারনেটিং কারেন্ট তৈরি করা হয়, এসি কারেন্ট, এবং এটাকে যান্ত্রিকভাবে বলা হয় এসি জেনারেটর। সময়ের সাথে সাথে এই কারেন্টের ফ্লোটার অভিমুখটা উল্টে যাচ্ছে, সেই জন্য তার মানে প্রত্যেক অর্ধেক আবর্তনের পর তড়িৎ প্রবাহের অভিমুখটা উল্টে যাচ্ছে। তো এখন এই সমপ্রবাহ পেতে গেলে, মানে ডিসি করতে গেলে, তো একটা খণ্ডিত স্প্লিট রিং ব্যবহার করা হবে, এটা কমিউটেটর ব্যবহার করা হয়, যেটা ব্যবস্থাপনা একটা ব্রাশ সর্বদা চৌম্বক ক্ষেত্রের উপরের দিকে গতিশীল বাহুর সঙ্গে যুক্ত থাকে, অপর একটা ব্রাশ গতিশীল বাহুর সঙ্গে নিচের দিকে যুক্ত থাকে। এখন এই মোটরের ক্ষেত্রে খণ্ডিত বলা হয়, কমিউটেটর হিসেবে কার্যপ্রণালী আমরা দেখেছি, ঠিক আছে। এবং এইভাবে একমুখী তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে এবং এই জেনারেটরকে তখন বলা হবে ডিসি জেনারেটর। তাহলে যখন এই স্প্লিটিংয়ের কাজটাই হলো কমিউটেটর হিসেবে কাজ করে অভিমুখ পরিবর্তনটাকে, মানে সময়ের সাথে যাতে পরিবর্তন না হয় সেটাকে আমরা ব্যবহার করতে পারবো কমিউটেটর হিসেবে। তার মানে এখানে স্প্লিট রিং আর কমিউটেটর হিসেবে কাজ করছে, এটা কিন্তু ব্যবহারটা খুবই মানে ইম্পর্টেন্ট। তাহলে একমুখী এবং পরিবর্তী প্রবাহ, ঠিক দুটোই আমরা দেখলাম, ডিসি কারেন্ট, একমুখী মানে ডিসি কারেন্ট, এটা মানে এসি কারেন্ট। তো এদের পার্থক্য হলো এটাই যে একমুখী প্রবাহ সর্বদা দিক অপরিবর্তিত থাকে, পরিবর্তী প্রবাহে অভিমুখ পরিবর্তিত হয় পর্যায়ক্রমে। বর্তমান সময়ে নির্মিত অধিকাংশ বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রেই পরিবর্তী তড়িৎ প্রবাহ উৎপন্ন করা হয়। ভারতবর্ষে পরিবর্তী প্রবাহ মানে এই যে এসি কারেন্টের প্রতি একের 100 সেকেন্ড পর পর অভিমুখ পরিবর্তন করে, অর্থাৎ আর এর কম্পাঙ্ক হয়ে থাকে 50 হার্জ, মানে অর্ধচক্র আবর্তন করছে না। অর্থাৎ সমপ্রবাহের তুলনায় পরিবর্তী প্রবাহ একটা সুবিধা হলো পরিবর্তী প্রবাহের শক্তির অপচয় ছাড়াই বহুদূর পর্যন্ত তড়িৎ থেকে স্থানান্তর করা যায়। এটা হলো এর মেন জিনিস, এখান থেকে কিন্তু কয়েক কোশ্চেন আসেই। এখন গৃহস্থালীর বাড়ির বৈদ্যুতিক বর্তনী, গৃহস্থালী বাড়ির বৈদ্যুতিক বর্তনী যথাক্রমে যে ওই লাইভ বলা হয় যে ওই 220 ভোল্ট লাগানো হয়, অল্টারনেটিং কারেন্ট থাকে, মানে পরিবর্ত প্রবাহ থাকে, আর সেটা সমান্তরাল শ্রেণী সময়ের মাধ্যমে কানেক্ট করা হয়। আমাদের বাড়ির তৈশক্তি মূল সরবরাহ তারের মাধ্যমে পাই, একে বলা হয় মেন্স। এই মেইন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে যুক্ত থাকে ভূগর্ভস্থ কেবল, যেটা তড়িৎ সরবরাহ করে, এবং এই সরবরাহের তারের মধ্যে একটা তার লাল অন্তরক দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয় লাইভ তার, এবং আরেকটা কালো রঙের দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয় ঠিক নিউট্রাল তার। এখন এই কালার দিয়েও কিন্তু কোশ্চেন এসেছিল, তাহলে কালো কালার হলো নিউট্রাল। এখন এই দুটি তারের বিভব পার্থক্য হয় 220 ভোল্ট, তাহলে লাইভ তার আর নিউট্রাল তারের বিভব পার্থক্য, ওদের মধ্যে ডিফারেন্স হয় 220 ভোল্ট। বাড়িতে লাগানো মিটার বোর্ডে এই তারগুলো একটা মুখ্য ফিউজের সঙ্গে যুক্ত করা হয়, বৈদ্যুতিক মিটারে ঠিক প্রবেশ করানো হয়। তারগুলো মেন সুইচ দিয়ে বাড়ির লাইনের সাথে যুক্ত করা হয়, বাড়ির বিভিন্ন বর্তনীতে সেটা তড়িৎ সরবরাহ করে, এবং অধিকাংশ ক্ষেত্রে দুটো আলাদা বর্তনী ব্যবহার করে তড়িৎ সরবরাহিত করা হয়। এদের মধ্যে
15A রেটিং তড়িৎ প্রবাহ মাত্রা বর্তনী যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্রাদি যেমন গিজার, কুলার ইত্যাদির সঙ্গে যুক্ত থাকে, মানে 15 অ্যাম্পিয়ার রেটিংয়ের ক্ষেত্রে। অন্যটা 5A রেটিং প্রবাহ মাত্রা বর্তনী যেখানে বাল্ব, বৈদ্যুতিক পাখা ইত্যাদি ইত্যাদি যুক্ত থাকে, সেখানে থাকে। আর ভূসংযোগী যেটা আর্থিং করা হয় সেটাকে বলা হয় সবুজ। তার মানে এখান থেকে আমরা কী পেলাম? রেড কালার লাইট তার, ব্ল্যাক কালার হচ্ছে নিউট্রাল, এটাকে বলা হয় লাইভ তার। লাইভ তার এটা হলো নিউট্রাল। আর যেটা গ্রিন কালার সেটা হলো আর্থিং, আর্থ কালার। এই তিনটে দিয়ে কোশ্চেন এসছিলেও। এবং একটা সাধারণত গৃহ সংলগ্ন মাটিতে অনেক গভীরে প্রতীত থাকে ধাতব প্লেটের সাথে। এটা অ্যাকচুয়ালি নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কাজ করে। বিভিন্ন যন্ত্রাদি ধাতব আবরণ বিশিষ্ট, জিজ্ঞেস করে বৈদ্যুতিক ইস্ত্রি, টোস্টার, টেবিল ফ্যান ইত্যাদি যন্ত্রের ব্যবহার করা হয়। সাধারণত ধাতব আবরণ বিশিষ্ট যন্ত্রাদি ব্যবহার করা হয়। সাধারণত ধাতব বস্তুটার সঙ্গে যুক্ত ভূসংযোগী তারটা তড়িৎ প্রবাহের জন্য একটা কম লোড পরিবাহী পথ হিসেবে কাজ করে, এবং এইভাবে এটা সুনিশ্চিত করে যে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব আবরণের ক্ষরণজনিত কারণে তড়িৎ প্রবাহিত হলে যন্ত্রটার বিভব পৃথিবীর বিভবের সমান হবে এবং ব্যবহারকারী কোনো মারাত্মক যাতে ক্ষতি না করে, ওই যেটাকে আমরা আর্থিং হিসেবে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে ব্যবহৃত হয় এটা। এবং এই যে বলা হচ্ছে, এই যে এটা মেন, এটা হলো লাইভ তার, এটা হলো নিউট্রাল, এটা হলো আর্থিং করা থাকে সব কটা। এবং লাইভ তার, নিউট্রাল এবং আর্থিং করা থাকছে, এই যে ভূসংযোগী তার। তো সাধারণত যে বাড়ির গৃহস্থলীতে সাধারণত বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ প্রবাহতে অন অফ করার জন্য পৃথক সুইচ থাকে। প্রত্যেক যন্ত্রের বিভব পার্থক্য সমান রাখার জন্য যন্ত্রগুলোকে সমান্তরাল সমবায়ের সাথে যুক্ত করা হয়। এখন বাড়িঘরের বর্তনীর ক্ষেত্রে আমরা যতক্ষণ হয়েছে কারেন্টটা প্যারালাল কানেকশন করা হয়, সেখানে বলা হয় প্যারালাল কানেকশনের মাধ্যমে কানেক্ট করা থাকে। এবং এখানে ওই তড়িৎ প্রবাহকে করার জন্য সকেট থাকে, ওভারলোডিং লোড করার জন্য। যাই হোক, মোটামুটি এখান থেকে আমরা এই জিনিসগুলো দেখলাম, যেখানে কম্পাস শলাকা কী দেখলাম, একটা কম্পাস শলাকা, তার ঠিক আছে ছোটো চুম্বক, উত্তর অভিমুখী প্রান্ত, চুম্বকীয় ক্ষেত্র, চুম্বকীয় ক্ষেত্ররেখা, চুম্বক ক্ষেত্ররেখাগুলো কীভাবে কাজ করছে, পরিবাহীর উপর তড়িৎ প্রবাহযুক্ত পরিবাহীর উপর চুম্বকের কাজ, মানে চুম্বকের ক্রিয়া, এবং একটা তড়িৎ প্রবাহ যুক্ত সলিনয়েডে সেক্ষেত্রে দণ্ডচুম্বকের চুম্বক ক্ষেত্র কীভাবে অনুরূপ পরিবর্তন করছে, এবং তড়িৎ চুম্বক নরম লোহা মর্যাদাটা গঠিত হলে তার অন্তর্গত তার কীভাবে কাজ করছে। এবং এখান থেকে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম দেখলাম, জেনারেটর যান্ত্রিক নিয়ম দেখলাম, তারপরে ম্যাক্সওয়েলের কক্সকো নিয়ম দেখলাম, এবং ফিউজ তার, এগুলো মোটামুটি দেখে আমরা কমপ্লিট করলাম। তো এটা তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে অন্যতম। তো এবং এর এক্সাম্পলের কোশ্চেনগুলো আমরা সলভ করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এই টপিকের উপরে আরও পিওয়াই কিউজ কোশ্চেন্সগুলো আমরা এক্সাম্পলের কোশ্চেন শেষ করার পরেই কমপ্লিট করবো। তো পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।